দেবজিতের শহুরে চোখে প্রিয়ার গ্রাম ছিল যেন জীবনানন্দ দাশের কবিতার এক জীবন্ত রূপ। ধানসিঁড়ি নদীর মতো বয়ে চলা সরু রাস্তা, দুপাশে ঝুঁকে থাকা প্রাচীন গাছ, আর তার মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রিয়াদের কয়েক শতাব্দীর পুরনো জমিদার বাড়ি। আর্কিটেক্ট দেবজিৎ এই বাড়ির সংস্কারের কাজেই এখানে এসেছিল, কিন্তু বাড়ির থেকেও তাকে বেশি মুগ্ধ করেছিল বাড়ির মালকিন প্রিয়া। প্রথম দেখাতেই প্রিয়ার মায়াবী চোখের গভীরে হারিয়ে গিয়েছিল দেবজিৎ। শান্ত, স্নিগ্ধ, অথচ কোথায় যেন এক লুকানো বিষণ্ণতা খেলা করত তার মুখে। তাদের আলাপ ক্রমশ ভালোবাসায় পরিণত হতে বেশি সময় নেয়নি। দিনের বেলা তারা ভাঙা অলিন্দে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত। দেবজিৎ তাকে শোনাত শহরের কোলাহলের কথা, আর প্রিয়া তাকে বলতো এই বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের গল্প। কিন্তু দেবজিৎ একটা জিনিস লক্ষ্য করেছিল, সূর্য ডোবার সাথে সাথেই প্রিয়া কেমন যেন বদলে যেত। তার হাসি খুশি মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যেত, আর সে জোর করে দেবজিৎকে বাড়ি থেকে চলে যেতে বলতো। কাল আবার এসো দেবজিৎ, এখন যাও। প্রায় প্রতিদিন সন্ধ্যায় এই একই কথা বলতো প্রিয়া। দেবজিৎ কারণ জানতে চাইলে সে বলতো, এই বাড়িটা রাত্রেবেলা ভালো নয়, পুরনো বাড়ি তো, অনেক কিছুই আছে যা তুমি বিশ্বাস করবে না। দেবজিতের যুক্তিবাদী মন এসব মানতে চাইত না। সে ভাবত হয়তো একাকী থাকতে থাকতে প্রিয়ার মনে কোনো ভিত্তিহীন ভয় জন্মেছে। সে প্রিয়াকে বোঝানোর চেষ্টা করত, আমি তো আছি তোমার সাথে, কিসের ভয়? কিন্তু প্রিয়া ছিল নাছোড়বান্ধা। তার অনুরোধে দেবজিৎ প্রতিদিন সন্ধ্যায় ফিরে যেত কাছের এক গেস্ট হাউসে, এক রাস খটকা নিয়ে। ঘটনা শুরু হলো এক পূর্ণিমার রাতে। সেদিন ঝড় বৃষ্টির কারণে দেবজিতের ফিরতে দেরি হয়ে গিয়েছিল। সে যখন প্রিয়াদের বাড়ির বিশাল ফটকের সামনে পৌঁছালো, তখন চারদিক ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ সে দেখল দোতলার একটা জানলায় মোমবাতির আলোয় এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। অবয়বটা ঠিক প্রিয়ার মতো, কিন্তু তার পাশে যেন আরো একটা দীর্ঘ কুৎসিত ছায়া লেপ্টে আছে। দেবজিতের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সে প্রিয়াকে ফোন করার চেষ্টা করল, কিন্তু নেটওয়ার্ক ছিল না। পরদিন সকালে সে যখন প্রিয়ার সাথে দেখা করল, প্রিয়াকে খুব ক্লান্ত আর অসুস্থ দেখাচ্ছিল। দেবজিৎ রাতের ঘটনাটা বলতেই প্রিয়ার মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, তোমাকে না বলেছিলাম সন্ধ্যায় চলে যেতে, কেন আসনি? সেই দিন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। দেবজিৎ যখন বাড়ির নকশা নিয়ে কাজ করত, তখন মনে হতো কেউ যেন তার ঘাড়ে শীতল নিঃশ্বাস ফেলছে। কখনো দোতলার বন্ধ ঘর থেকে ভেসে আসতো নারী কণ্ঠের কান্নার আওয়াজ, আবার কখনো বা সে দেখত বারান্দার শেষ প্রান্তে রাখা আরাম কেদারাটা নিজে থেকেই দুলছে। দেবজিৎ বুঝতে পারছিল এই বাড়িতে সত্যিই অস্বাভাবিক কিছু আছে, আর প্রিয়া সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সে ঠিক করল এর শেষ দেখে ছাড়বে। একদিন সন্ধ্যায় সে প্রিয়ার অনুরোধ উপেক্ষা করে বাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্রিয়া অনেক কাকুতি মিনতি করল, কান্নাকাটি করল, কিন্তু দেবজিৎ তার সিদ্ধান্তে অটল রইল। সূর্য ডোবার সাথে সাথেই বাড়িটার পরিবেশ যেন বদলে যেতে লাগলো। দিনের বেলার শান্ত বাড়িটা রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর রূপ নিল। সমস্ত দরজা জানালা দমকা হাওয়ায় নিজে থেকেই বন্ধ হয়ে গেল। দেবজিৎ দেখল প্রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের এক কোণে রাখা একটা পুরনো সিন্দুকের দিকে এগিয়ে গেল। কি লুকাচ্ছ আমার থেকে প্রিয়া? আজ আমাকে সব বলতে হবে। দেবজিতের কণ্ঠে ছিল দৃঢ়তা। প্রিয়ার চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে। সে ফিসফিস করে বলল, এটা একটা অভিশাপ দেবজিৎ, আমার পূর্বপুরুষদের অভিশাপ। প্রিয়া জানায় প্রায় 150 বছর আগে তার এক পূর্বপুরুষ, নাম ছিল রম্ভাবতী, তার প্রেমিকের দ্বারা প্রতারিত হয়ে এই বাড়িতেই আত্মহত্যা করেছিলেন। তার অতৃপ্ত আত্মা আজও এই বাড়ির মায়ায় বন্দী। সে এই পরিবারের কোনো মেয়ের ভালোবাসা সহ্য করতে পারে না। যে কোনো পুরুষ এই বাড়ির মেয়েদের ভালোবাসতে চেয়েছে, রম্ভাবতীর আত্মা তাকে হয় মেরে ফেলেছে, নয়তো পাগল করে দিয়েছে। ওই আত্মাটা আমার শরীরকে ব্যবহার করে দেবজিৎ। কান্নায় ভেঙে পড়ল প্রিয়া। যখনই আমি তোমার কথা ভাবি, তোমার কাছে যেতে চাই, ও আমার উপর ভর করে, আমাকে কষ্ট দেয়, তোমাকেও ভয় দেখায়। ও চায় তুমি চলে যাও। কথাটা শেষ হওয়ার আগেই ঘরের সব মোমবাতি নিভে গেল। এক হিমশীতল স্রোত তাদের দুজনের মধ্য দিয়ে বয়ে গেল।
ঘুটঘুটে অন্ধকারে তারা শুনতে পেল এক ক্রূর হাসির শব্দ। তারপরে এক নারী কণ্ঠস্বর বলে উঠল, যাবি না? তোর এত সাহস? ওকে আমার কাছ থেকে কেড়ে নিবি? কণ্ঠস্বরটা প্রিয়ার, কিন্তু তার সুরটা ছিল ভয়ঙ্কর, অচেনা। দেবজিৎ টর্চের আলো ফেলতেই দেখল প্রিয়া দুই হাতে নিজের গলা টিপে ধরে ছটফট করছে। তার চোখ দুটো রক্ত লাল, যেন অন্য কোনো শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। প্রিয়া, নিজেকে সামলাও, চিৎকার করে উঠল দেবজিৎ। আমি প্রিয়া নয়, সেই ভয়ঙ্কর কণ্ঠে উত্তর এলো। আমি রম্ভাবতী, আর ও শুধু আমার। এই ছেলেটাকে আমি শেষ করে ফেলবো। প্রিয়ার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে যেতে লাগলো। ঘরের আসবাবপত্র নিজে থেকেই উড়তে শুরু করলো। একটা পুরনো ছবির প্রেম উড়ে এসে দেবজিতের কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। দেবজিৎ বুঝতে পারল আজ রাতে এই অভিশপ্ত বাড়ি থেকে তার পালানোর কোনো পথ নেই। কিন্তু সে প্রিয়াকে ছেড়ে যেতে পারবে না। সে প্রিয়ার হাতটা শক্ত করে ধরে বলল, তোমার যা করার করে নাও, আমি প্রিয়াকে ভালোবাসি, ওকে ছেড়ে আমি কোথাও যাব না। এই কথা শোনার সাথে সাথেই রম্ভাবতীর আত্মা যেন আরো হিংস্র হয়ে উঠল। সে প্রিয়ার শরীরটা নিয়ে ছাপিয়ে পড়ল দেবজিতের উপর। দেবজিৎ প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। তাদের ধস্তাধস্তির মধ্যে দেবজিতের হাতটা গিয়ে পড়ল দেওয়ালে ঝোলানো একটা পুরনো তরবারিতে। কোনো কিছু না ভেবেই সে তরবারিটা টেনে খুলল। ঠিক সেই মুহূর্তে প্রিয়া তার নিজের সমস্ত শক্তি দিয়ে আত্মাটার বিরুদ্ধে লড়াই করছিল। এক মুহূর্তের জন্য সে নিজের শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেল আর চিৎকার করে বলল, দেবজিৎ, আমাকে বাঁচাও। ওই সিন্দুকটা, ওটার মধ্যে ওর চিহ্ন আছে, ওটা নষ্ট করে দাও। দেবজিৎ বুঝতে পারল এটাই একমাত্র উপায়। সে প্রিয়াকে এক ঝটকায় সরিয়ে দিয়ে তরবারি হাতে ছুটে গেল সিন্দুকটার দিকে। সিন্দুকটা বহু পুরনো, কিন্তু আশ্চর্যজনকভাবে তাতে তালা দেওয়া ছিল না। দেবজিৎ সেটা খুলতেই ভিতরে দেখল একটা সিঁদুরের কৌটো আর একটা শুকনো গোলাপ। এটাই প্রিয়ার ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো। রম্ভাবতীর আত্মা তখন এক কালো ধোঁয়ার মতো প্রিয়ার শরীর থেকে বেরিয়ে এসে দেবজিতের দিকে ধেয়ে আসছে। দেবজিৎ এক মুহূর্ত দেরি না করে তরবারির এক কোপে সিঁদুরের কৌটোটা চূর্ণ করে দিল। সাথে সাথেই এক তীব্র আর্তনাদ করে সেই কালো ধোঁয়া মিলিয়ে গেল। ঘরের সব আলো জ্বলে উঠল। প্রিয়া জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। অনেক বছর কেটে গেছে। দেবজিৎ আর প্রিয়া এখন কলকাতার এক ফ্ল্যাটে থাকে। সেই অভিশপ্ত বাড়ি তারা চিরকালের জন্য পিছনে ফেলে এসেছে। প্রিয়া এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি আজও তাদের তাড়া করে ফেরে। তারা একে অপরকে পেয়েছে ঠিকই, কিন্তু তাদের ভালোবাসা এক অতৃপ্ত আত্মার সাক্ষী হয়ে রয়ে গেছে, যার ক্ষত চিহ্ন তারা হয়তো সারা জীবন বয়ে বেড়াবে।